এখন দুধ খাবে না। তুমি এক কাজ করো, ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। কি রে, ঘুম আসছে না? আসবেই বা কি করে? দিনে তো বেশ ঘুমিয়েছ, এখন বাইরে যেতে চাইছো। এরপর আমি আমার ছোট ছেলে বাবানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। তখন তার কান্না একেবারে থেমে গিয়েছিল, আর বারবার তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাড়ির বাইরে যাওয়ার জন্য ইশারা করছিল। দেখো ছেলের কাণ্ড, এই মাঝরাতে বাইরে যেতে চাইছে। ঠিক আছে চল তাহলে। আমাদের বাইরের দরজার ঠিক উপরে একটা বাল্ব জ্বলছিল। আমি খোকাকে সেই বাল্বটি দেখাচ্ছিলাম। খোকা হাসি মুখে সেই আলোর দিকে চেয়েছিল। তারপর হঠাৎ বাল্বটি জ্বলতে জ্বলতে নিভে গেল। গোটা বাড়িটা একেবারে অন্ধকার হয়ে গেল এবং খোকা জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি ভাবলাম আজই নতুন বাল্ব লাগালাম আর আজকেই ফিউজ হয়ে গেল। ঠিক তখনই আবার বাল্বটা জ্বলে উঠল। আরে এই তো জ্বলছে, তার মানে বাল্বটা ফিউজ হয়নি। চল খোকা, এবারে ঘুমাবি চল। তারপর এক পা যেই এগিয়েছি, সঙ্গে সঙ্গে বাল্বটি আবার বন্ধ হয়ে গেল। তার কয়েক সেকেন্ড পর আবার জ্বলে উঠল। এইভাবেই একবার জ্বলে একবার নিভে যায়, আবার একবার জ্বলে আবার নিভে যায়। এর মধ্যে দেখলাম খোকা ঘুমিয়ে পড়েছে, তাই আর বেশি মাথা না ঘামিয়ে আমিও ঘুমোতে চলে গেলাম। দাদাবাবু সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আশ্চর্য, তাহলে কি নিজে নিজেই ঠিক হয়ে গেল? তাই হবে হয়তো। এরপর বেশি কথা না বাড়িয়ে ইলেকট্রিশিয়ানকে টাকা দিয়ে স্নান করতে চলে গেলাম। প্রতিদিনের মতো মায়ের পুজোতে বসলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা কালীর পুজো করতেন। তিনি পূজা করার পরই তার দৈনন্দিন কাজকর্ম শুরু করতেন। সেই সব দেখে আমিও মায়ের পুজোর পরই নিজের কাজ শুরু করি। আমরা গতকাল এই বাড়িতে এসেছি, তাই আজ আমি কাজে যাইনি, বরং বাড়িতে থেকেই অপর্ণাকে ঘরের অন্যান্য কাজে সাহায্য করতে শুরু করলাম। আর এইভাবেই আমাদের আজকের পুরো দিনটা কেটে গেল। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছিল না কিছুতেই। মনে বারবার একটাই চিন্তা আসছিল, গতকাল রাতে বাল্বটা বারবার জ্বলছিল আর নিভে যাচ্ছিল কেন? একবার গিয়ে দেখে আসবো। না, একবার গিয়ে দেখেই আসি। দেখলাম বাল্বটি জ্বলছে। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু বাল্বটি তখনও জ্বলছিল। সেই ইলেকট্রিশিয়ানটা ঠিকই বলেছিল, মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় যা বোঝা অসম্ভব। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি। পরের দিন সকালবেলায় আমি স্নান সেরে পুজো করে কাজে চলে যাই। টানা দুদিন পর আমি আজ অফিসে এসেছি, তাই বুঝতেই পারছি কাজের চাপটা ভীষণ। সেই জন্যই আমি বেশ কয়েক ঘন্টা টানা কাজ করে গেলাম। এই শুভেন্দু, লাঞ্চ ব্রেকে যাবি না? লাঞ্চ ব্রেক হয়ে গেছে তো। ও হ্যাঁ, আসলে কাজের চাপে ভুলেই গিয়েছিলাম। আমি ব্যাগ থেকে টিফিন বের করে লাঞ্চ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো। ওগো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, ও তো অজ্ঞান হয়ে গেছে। কি কি বলছো তুমি? ডাক্তারকে ফোন করেছো? হ্যাঁ, উনি যে কোনো সময় এসে যেতে পারেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। অতু আমার বড় ছেলে, তার নাম অতনু। আমরা ভালোবেসে ওকে অতু বলে ডাকি, কিন্তু অতুর আগে কখনোই কিছু হয়নি। তাহলে আজকে হঠাৎ? ভয়ের কিছু কারণ নেই, সবকিছু ঠিকই আছে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে জ্ঞানও ফিরে আসবে। আর হ্যাঁ, এই কতগুলো আমি টেস্ট লিখেছি, ওইগুলো একটু করিয়ে নেবেন। তুমি জানো, ও তো জল চেয়েছিল, জল এনে দেখি ছেলেটার জ্ঞান নেই। কিছুই বুঝতে পারছি না, রিপোর্টে কিছুই নেই, সবই নর্মাল। ডাক্তারও কিছু বলতে পারলো না। এসব কি হচ্ছে? সেদিন ইলেকট্রিশিয়ানও কিছু বলতে পারলো না, আর আজ ডাক্তারও। হ্যাঁ, সেটাই যে বুঝতে পারছি না। ঠিক আছে অপর্ণা, আর এইসব ঘেঁটে লাভ হবে না। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ি চলো।
রাতের এই সময় কে এসেছে? এই শুনছো? ওঠো না। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, মনে হয় কেউ এসেছে, কিন্তু এত রাতে কে আসতে পারে? সত্যি, এত রাতে কে বেল বাজাচ্ছে? আশ্চর্য ব্যাপার, এখানে আমরা কাউকে চিনি না, তাহলে কে? আমরা দুজনেই এই কথা ভাবছিলাম, আর অন্যদিকে কেউ সমানে দরজার বেল বাজাচ্ছিল। আমার মনে হয় অচেনা কেউ সাহায্য চাইতে এসেছে। গিয়ে দেখি একবার। আমি যাব। যাবে? ঠিক আছে, চলো।